আজকে আমরা পড়ব হলো যোগাযোগ। যোগাযোগ পড়ব। যোগাযোগের যে বিষয়গুলা, যোগাযোগ বলতে কি বুঝো, এর গুরুত্ব কি, তথ্য যোগাযোগের বিভিন্ন মডেলের বিবরণ, এই দুইটা যোগাযোগ বলতে কি বুঝো, এর গুরুত্ব কি, তথ্য যোগাযোগের বিভিন্ন মডেল এবং মডেলের বিবরণ। এটা অনেকটা বড় সাবজেক্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমার একদিনে সবকিছু পড়া সম্ভব না। এই দুইটা চ্যাপ্টার আমরা আজকে পড়বো। তাহলে আমরা শুরু করি আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। যোগাযোগ বলতে কি বুঝো এবং এর গুরুত্ব কি। যোগাযোগ একটা প্রক্রিয়া। আমরা যেমন কৃষি সম্প্রসারণ বলছিলাম, কৃষি একটা প্রক্রিয়া। কৃষি সম্প্রসারণ প্রক্রিয়ার যে কাজগুলো, সেগুলো আমরা কিভাবে করি? যোগাযোগের মাধ্যমে করি। তাহলে যোগাযোগ একটি প্রক্রিয়া যার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব, তথ্য, দক্ষতা, ঘটনা, অনুভূতি, আবেগ এমনভাবে বিনিময় হয় যাতে প্রত্যেকে বার্তাগুলোর অর্থ, উদ্দেশ্য ও ব্যবহার সম্বন্ধে সাধারণ ধারণা লাভ করতে পারে। তাহলে যোগাযোগের মাধ্যমে কি হয়? ভাব হয়, মনের ভাব বিনিময় হয়। তথ্য, আমরা যেটাকে বলি ইনফরমেশন, হ্যাঁ, সেটা দক্ষতা, এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ঘটনা, কোনো একটা ঘটনা, অনুভূতি, আবেগ, কারো অনুভূতি, কারো আবেগ এমনভাবে বিনিময় হয়, মানে বিনিময়টা এমনভাবে হইতে হবে যাতে বার্তাগুলোর অর্থ, উদ্দেশ্য ও ব্যবহার সম্বন্ধে সাধারণ ধারণা লাভ করতে পারে। এটা হলো যোগাযোগের সাধারণ সংজ্ঞা। তাহলে যোগাযোগ হইতে হলে কি লাগবে? দুই বা ততোধিক ব্যক্তি। হ্যাঁ, মানে একা একা কোনো যোগাযোগ হবে না, একের অধিক ব্যক্তি লাগবে, একাধিক ব্যক্তি লাগবে। তাদের মধ্যে কি হবে? বিনিময় হবে ভাব, তথ্য, দক্ষতা, ঘটনা, অনুভূতি এবং আবেগ। এগুলো বিনিময় হবে এবং এমনভাবে বিনিময় হবে যাতে এগুলোর অর্থ, উদ্দেশ্য, ব্যবহার সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়। যোগাযোগ ইংরেজি শব্দ, যাকে আমরা বলি কমিউনিকেশন। কমিউনিকেশন কমিউনিকেশন এটা থেকে, এটার ইংরেজি শব্দ, যা ল্যাটিন শব্দ কমিউনিস হতে এসেছে। কমিউনিস কথাটা একটা ল্যাটিন শব্দ, যেটার অর্থ হইল সাধারণ। তাই যোগাযোগ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যাদি বিনিময়ের মাধ্যমে সাধারণ সমঝোতায় পৌঁছানোকেই বোঝায়। যোগাযোগ করতে হলে অবশ্যই যার সাথে যোগাযোগ হবে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বুঝতে হবে, সমঝোতায়। হ্যাঁ, সাধারণ সমঝোতায়। আমি একটা কথা বললাম, আরেকজন সেটা মানলো না, তাহলে সেটা হলো না। যদি আমরা মেনে নেই তাহলে সেটাই হবে যোগাযোগ, সাধারণ সমঝোতায়। আমেরিকান আমেরিকান ন্যাশনাল সোসাইটি ফর দ্য স্টাডি অফ কমিউনিকেশন, তারা একটা সংজ্ঞা দিচ্ছে। তারা বলছে যে যোগাযোগ অর্থ মৌলিক, বিশদ ও ইচ্ছেমতো তথ্য আদান প্রদান নয়। তুমি যা ইচ্ছা তাই তোমার আদান প্রদান করবা তা নয়। যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যাতে ব্যক্তি একে অপরকে প্রভাবিত করতে পারে। মানে তোমাকে বলছে যে তুমি যোগাযোগ সেটাই হবে তুমি যদি তোমার কথা, তোমার ভাব, মনোভাব দিয়ে আরেকজনকে প্রভাবিত করতে পারো, তাহলে সেটাই হবে যোগাযোগ। এক্ষেত্রে যোগাযোগের বিষয়বস্তু, তথ্য এমনভাবে হতে হবে যা প্রেরক গ্রাহক উদয়ে হৃদয়ঙ্গম করে। অর্থাৎ আমি যা বলবো সেটা আরেকজন হৃদয় দিয়ে বুঝতে হবে। তাহলে যোগাযোগ হবে একটি সমঝোতায়, যোগাযোগও হবে এবং তারা একটা সমঝোতায়ও পৌঁছাবে। এখানে হৃদয়ঙ্গমতা ব্যক্তিকে প্রভাবিত করে, প্রেরিত তথ্য গ্রহণে উদ্বুদ্ধ করে। আমি যদি একটা মানুষের অন্তরে পৌঁছাতে পারি তাহলে সে আমার তথ্যটা গ্রহণ করবে। এটা হলো আমেরিকান ন্যাশনাল সোসাইটি ফর দ্য স্টাডি অফ কমিউনিকেশনের মতে। আরো কিছু সংজ্ঞা আছে। এটা তো আমরা বলছি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ধারণা, ইচ্ছা, অনুভূতি ইত্যাদি বোধগম্য আকারে বিনিময় করাকে যোগাযোগ বলে। হ্যাঁ,
যোগাযোগ হইতে হলে দুই বা ততোধিক ব্যক্তি লাগবে, তাদের ভিতরে ইচ্ছা, ধারণা, অনুভূতি বোধগম্য আকারে, আন্ডারস্ট্যান্ড, বোধগম্য মানে আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে হবে। এই অবস্থায় যদি তোমার কোনো কিছু জ্ঞান, ধারণা, অনুভূতি প্রকাশিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো যোগাযোগ। আমেরিকান কলেজ অভিধানের মধ্যে যোগাযোগ হচ্ছে চিন্তা, মতবাদ, তথ্য ইত্যাদি লেখা, বলা এবং সংকেতের মাধ্যমে বিনিময়ের প্রক্রিয়া। চিন্তা, মতবাদ, তথ্য ইত্যাদি লেখা, বলা বা সংকেতের মাধ্যমে বিনিময়ের প্রক্রিয়া। এখন তোমাদের সাথে আমার যোগাযোগ কিসের মাধ্যমে হচ্ছে? জুম প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে জুম প্ল্যাটফর্মটা কি? যোগাযোগের একটা প্রক্রিয়া। এটা অডিও এবং ভিডিও দুটোই হইতেছে, তোমরা শুনতেছো এবং দেখতেছো। তাহলে এটা একটা যোগাযোগের প্রক্রিয়া। হোবল্যান্ড একজন সমাজবিজ্ঞানী, তার মতে যোগাযোগ একটি প্রক্রিয়া যা দ্বারা এক ব্যক্তি তথ্যাদি বিনিময়ের মাধ্যমে অন্য ব্যক্তির আচরণিক পরিবর্তন আনয়ন করে। তাহলে যোগাযোগের এখানে একটা বড় ধরনের ব্যাপার হলো তোমার আচরণিক পরিবর্তন। অর্থাৎ যোগাযোগ করলে তার ব্যক্তির বিহেভিয়ারাল চেঞ্জ আসবে। আমরা কৃষি সম্প্রসারণের সংজ্ঞায় পড়ছিলাম যে জ্ঞান, দক্ষতা এবং আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে হবে। কৃষি সম্প্রসারণ যখন শিক্ষা লাভ করবে, তখন যিনি শিক্ষা লাভ করবে তার জ্ঞান, দক্ষতা এবং আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। ঠিক যোগাযোগে এরকম অবস্থা হবে যে যোগাযোগের মাধ্যমে যখন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ভাব বিনিময় হবে, তখন এক ব্যক্তি অন্য ব্যক্তির, যিনি যোগাযোগের করবেন, তিনি চাবেন যার সাথে যোগাযোগ করছেন তার আচরণিক পরিবর্তন যাতে আসে। ব্রুকার আরো একজন সমাজবিজ্ঞানী, তার মতে যোগাযোগ তাই যা এক ব্যক্তি হইতে অন্য ব্যক্তির নিকট তথ্যাদি বহন করে নিয়ে যায়। অর্থাৎ যোগাযোগ হইতে হবে এই যে তথ্য বিনিময়, একজনের কাছ থেকে আরেকজনের কাছে তথ্য বিনিময়। আমি যে তথ্যগুলো তোমাদের কাছে দিচ্ছি, তোমরা যদি সেগুলো নিতে পারো, তাহলে সেটা হবে এক ধরনের যোগাযোগ, ভালো যোগাযোগ। যদি নিতে পারো সেটা হবে ভালো যোগাযোগ, আর না নিতে পারলে সেটা হবে খারাপ যোগাযোগ। তাহলে যোগাযোগের কি হইলো? যোগাযোগে দেখো কি থাকবে? একজন সেন্ডার থাকবে, অর্থাৎ একজন সেন্ডার থাকবে, এবং যোগাযোগ যার সাথে হবে তিনি হবেন রিসিভার। যিনি তথ্য দিবেন তিনি হবেন সেন্ডার, এবং যিনি গ্রহণ করবেন তিনি হবেন রিসিভার। কি দিবেন? তথ্য বা মেসেজ 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 দিবেন। হ্যাঁ, মেসেজ বা তথ্য দিবেন, এবং যিনি রিসিভার তিনি মেসেজটা কি গ্রহণ করতেছে কিনা, কিরকম বুঝলো, সেটা আবার ফিডব্যাক আকারে, হ্যাঁ, সেন্ডারের কাছে ফিরে আসবে। অর্থাৎ সেন্ডার প্রশ্ন করে জানবে যে এই রিসিভার যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা ঠিক মতো হয়েছে কিনা। তাহলে যোগাযোগের উপায় কি? পৃথিবী সৃষ্টিকাল হতে নানাভাবে একে অপরের ইচ্ছা, চিন্তা, ভাব, তথ্য ইত্যাদির বিনিময় করে আসছে। তাহলে সৃষ্টির প্রথম থেকে মানুষ কিন্তু তাদের ইচ্ছা, চিন্তা, ভাব এগুলা একে অপরের সাথে বিনিময় করে আসছে। কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে ভাষার প্রচলন হয়নি, তখনও মানুষ আকার ইঙ্গিতে তথ্যাদি আদান প্রদান করত। যখন এই যোগাযোগটা পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই ছিল, যখন ভাষা ছিল না, তখন সংকেতের মাধ্যমে আদান প্রদান করত। আবার ভাষা যখন আবিষ্কৃত হয়েছে, প্রচলন হয়েছে, তখন তারপরে মানুষ ছবির মাধ্যমে, বর্ণমালার মাধ্যমে, এখন যে আমরা কথা বলতেছি এই কথাগুলো কি আমরা আবার বর্ণমালার মাধ্যমেও আমরা লিখে রাখতেছি। তাহলে এই যে ছবির মাধ্যমে, বর্ণমালার মাধ্যমে, একটু আগে দেখো আমি তোমাদের একটা ছবি দেখালাম, ছবির মাধ্যমে একটা ভালো যোগাযোগ হয়, সেটা দেখালাম। আবার এখন দেখো ওই যে এখানে লেখা দেখাচ্ছি, এই লেখার মাধ্যমে ভালো যোগাযোগ হয়। বর্তমান বিশ্বে বেতার, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে অত্যন্ত কার্যকরভাবে ও দ্রুত গতিতে তথ্যাদি বিনিময় হয়। তাহলে আমরা দেখলাম যে কথার মাধ্যমে, ছবির মাধ্যমে, সংকেতের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে মানুষের চিন্তা, চেতনা, ভাব, তথ্য ইত্যাদির বিনিময় হয়। এই যে দেখো আমরা এখন এই জিনিসগুলা একজন থেকে আরেকজনের সাথে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, এটা কি? এটা কিসের চিহ্ন? এটা হলো যে আমরা মেসেজ দেই, মেসেজের চিহ্ন। এটা কিসের? চিঠি বা ইমেল। এটা হলো ওয়েবের চিহ্ন, টাওয়ারের চিহ্ন। এটা একটা মোবাইল ফোন।
হ্যাঁ, এটা টেলিফোন, হ্যাঁ, এটা কলম, পেপার, এটা হলো ইমেইল, সংবাদপত্র, মাইক, হ্যাঁ, মানে টু ওয়ে, এদিকেও টু ওয়ে চ্যানেল, যেটা আমরা কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে বুঝেছিলাম যে কৃষি সম্প্রসারণ একটা দ্বিমুখী প্রক্রিয়া। এগুলো সবগুলোই কি এক একটা যোগাযোগ প্রক্রিয়া। আমি চিঠি লিখতে পারি, আমি টেলিফোন করতে পারি, আমি ইমেল করতে পারি, আমি মোবাইলে কথা বলতে পারি, আমি সংবাদপত্র পড়তে পারি, আমি বিভিন্ন ঘোষণা দিতে পারি। এসব কিছু হলো যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ উদ্দেশ্য কি? গবেষণাগারে আবিষ্কৃত কলাকৌশল ব্যবহারের প্রয়োজনীয় জ্ঞান ও তা ব্যবহারে ইচ্ছুক জনগোষ্ঠীর জ্ঞানের মধ্যে ব্যবধান কমিয়ে আনার জন্য যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন। অর্থাৎ আমি গবেষণাগারে কি হয়, একটা কলাকৌশল আবিষ্কৃত হয়। আমরা আগেই বলেছি যে আমাদের কৃষি সম্প্রসারণের কাজ হলো, হ্যাঁ, ট্রান্সফার অফ টেকনোলজি, প্রযুক্তির বিস্তার ঘটানো। এই প্রযুক্তিটা আবিষ্কৃত হয় গবেষণাগারে। গবেষণাগারে যে প্রযুক্তি আবিষ্কার হয় এবং কৃষির সাথে জড়িত যে সকল লোক আছে তাদেরকে নিয়েই আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করে। এবং তাদের যে জ্ঞানের ব্যবধান, গবেষণাগারের জ্ঞান এবং কৃষিতে যারা কাজ করে তাদের যে জ্ঞান এর দুই জ্ঞানের মধ্যে যে ব্যবধান, অবশ্যই গবেষণাগারের জ্ঞানটা একটু ভালো হবে। তাহলে কৃষিতে যারা কাজ করে তাদের জ্ঞানটা একটু, কৃষি বিষয়ক জ্ঞান একটু কম থাকে। তো এই যে ব্যবধান, এই ব্যবধানটা আমরা যাতে কমে যায়, অর্থাৎ কৃষির সাথে যারা কাজ করে তাদের জ্ঞানের উন্নতি করা হলো আমাদের যোগাযোগ প্রক্রিয়া। কৃষিক্ষেত্রে সম্প্রসারণ কর্মীগণ সর্বাধুনিক কলাকৌশল পদ্ধতি নিয়ে কৃষকদের সঙ্গে এবং কৃষি গবেষণার সঙ্গে যোগাযোগ রক্ষা করে যোগাযোগের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখছে। তাইলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের সাথেও যোগাযোগ রাখছি এবং কৃষি গবেষণার সাথেও যোগাযোগ রাখছি, এটা খেয়াল রাখতে হবে। অ্যারিস্টটলের মতে যোগাযোগ হলো প্রভাবিত করার সকল প্রাপ্তিসাধ্য উপায়। একজনকে মোটিভেট করা, প্রভাবিত করা মানে মোটিভেট করা। আমরা বলছি প্রেরণা পড়ছিলাম কিভাবে প্রেরণা দিয়ে একজনকে মোটিভেট করা যায়, তার কাছ থেকে কাজ বাগায় নেওয়া যায়। তাহলে যোগাযোগটা এমন হইতে হবে যাতে একজন কৃষকের কাছ থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি যে জ্ঞানটা দিতে চাচ্ছি, সেই জ্ঞান অনুযায়ী কাজটা আদায় করে নেওয়া। যোগাযোগ হলো, অ্যারিস্টটল তোমরা জানো একজন বিখ্যাত গ্রিক দার্শনিক, উনি প্রাচীনকালে অনেক আগে উনি একটা কথা বলে গেছেন, সেটা হলো যোগাযোগ হলো প্রভাবিত করার সকল প্রাপ্তিসাধ্য উপায়। যোগাযোগের প্রধান উদ্দেশ্য যে বক্তার বিষয়ের প্রতি অপরকে প্রভাবিত করার প্রচেষ্টা। আমি যে কথাটা বলতেছি, বক্তা, আমি এখানে বক্তা, তোমরা হলো শ্রোতা। তাহলে আমি যে বিষয়টা বলতেছি সেই বিষয়টার প্রতি তোমরা যদি প্রভাবিত হও তাহলে সেটা হবে একটা ভালো যোগাযোগ। শ্রোতা কারা? তোমরা এখন শ্রোতা, আমি হলাম বক্তা। তাহলে যোগাযোগের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্যাদি সাধারণ বোধগম্য করার লক্ষ্যে সুন্দর, প্রাঞ্জল ও পরিষ্কারভাবে উপস্থাপন করা। তাহলে যোগাযোগের মূল যেটা, যে আমি যে কথাগুলো বলবো, যে তথ্যগুলো দেব, সেগুলো অবশ্যই সুন্দর হতে হবে, প্রাঞ্জল হতে হবে এবং পরিষ্কার হতে হবে। এই পরিষ্কার মানে নিট অ্যান্ড ক্লিন না, অর্থাৎ আমি ক্লিয়ারলি তোমাকে বলতে হবে, হ্যাঁ, যে সুন্দরভাবে সাধারণ ভাষায়, আমি এখন চাইনিজ ভাষায় কথা বললে হবে না, শুদ্ধ বাংলা ভাষায় এবং সুন্দরভাবে তোমাকে উপস্থাপন করতে হবে। তথ্যাদি গ্রহণ, অনুসরণ, অনুশীলন করার নিশ্চয়তা বিধান করা। এখন আমি যে ইনফরমেশনগুলো এখন তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমরা গ্রহণ করতে হবে এবং সে গ্রহণ করার পরে সেটা অনুসরণ করতে হবে। শুধু অনুসরণ করলে হবে না, সে অনুযায়ী প্র্যাকটিসও করতে হবে। এটাই হলো যোগাযোগের উদ্দেশ্য। তাই যোগাযোগ প্রক্রিয়া এমন হওয়া দরকার যা ব্যক্তির মন ও আত্মার উপর একটি প্রতিক্রিয়া সৃষ্টি করে, পরিশেষে তাকে অবহিত করে। তাহলে যোগাযোগ তখনই ভালো হবে যখন যোগাযোগটা তোমার মনের প্রতি প্রভাব ফেলে এবং তোমার আত্মার ভিতরে সেটা, হ্যাঁ, যদি প্রভাব ফেলতে পারে তাহলে সেটা হবে একটা ভালো যোগাযোগ। তাহলে যোগাযোগের গুরুত্ব আরও আছে। সমাজ জীবনে যোগাযোগের গুরুত্ব কি আমরা দেখি। অর্থনৈতিক ক্ষেত্রে যোগাযোগ মানুষকে জীবিকার পথ বেছে নিতে সাহায্য করে। হ্যাঁ, আমরা যদি একটা সমাজের যে অর্থনীতি আছে, সে অর্থনীতিতে ভালো যোগাযোগের মাধ্যমে জীবিকার পথ বেছে নেয়, তারপরে পণ্যের চাহিদা ও বাজার দর পেতে সাহায্য করে, ব্যবসা বাণিজ্য পরিচালনায় সাহায্য করে। যোগাযোগের মাধ্যমে
আমরা ভালো পণ্যের চাহিদা কি আছে সেটা এখন টেলিফোন করে, কোথায় ধরো ধানের দর কত সেটা আমরা জানি, ধানের চাহিদা আছে কিনা সেটা আমরা জানি, যে এই যে মনে করো ঢাকাতে কি এখন চাপায় আমের চাহিদা আছে কিনা সেটা আমরা কিভাবে জানতে পারি? যোগাযোগের মাধ্যমে। এখন তো যোগাযোগ খুব সহজ হয়ে গেছে, টেলিফোন করলে আমরা যোগাযোগ করতে পারি। ব্যবসা বাণিজ্য পরিচালনায় সাহায্য করে। নতুন প্রযুক্তি দ্রুত গতিতে বিস্তারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। এগুলো সামাজিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে আর কি? যোগাযোগের মাধ্যমে অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ অনানুষ্ঠানিক ব্যবস্থাটির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষা লাভে উদ্বুদ্ধ হয়। তাহলে শিক্ষিত এবং অশিক্ষিত এবং অল্প শিক্ষিত যারা, তারা যোগাযোগের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে এবং তারা শিক্ষা লাভে উদ্বুদ্ধ হয়। যোগাযোগ মানুষের চিরাচরিত পুরাতন ধারণা পরিবর্তনে অবিরাম প্রভাবিত করে। মানুষ যে পুরাতন যে ধ্যান ধারণাগুলো আছে সেগুলো যোগাযোগের মাধ্যমে আমরা চেঞ্জ করে সমাজের উন্নয়ন করতে পারি। রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে আমাদের যোগাযোগের গুরুত্বটা কি? সক্রিয় ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাদি সাধারণ মানুষের নিকট সহজেই পৌঁছানো যায়। সরকার চায় যে সে যে পরিকল্পনাগুলো গ্রহণ করছে সেগুলো সাধারণ মানুষের নিকট মানুষ যাতে জানতে পারে। সে কারণে দেখবা যে রেডিও, টেলিভিশন, পত্রিকা সবসময় সরকারি ঘোষণা থাকে, সরকার কি কি পরিকল্পনা গ্রহণ করছে। অপরপক্ষে মানুষের সমস্যাটি সরকারের দৃষ্টিগোচর করা সম্ভব হয়। আমরা যোগাযোগের মাধ্যমে মানুষের কি সমস্যা সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বলতে পারি এই যোগাযোগের মাধ্যমে। তাহলে একটা ভালো যোগাযোগের কিভাবে করা যায়? একটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ, আমরা চিহ্ন ভাষার মাধ্যমে আমরা যদি বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করে আমরা, ওই যে একটু আগে দেখাইলাম, আমরা ভালো যোগাযোগ, বডি ল্যাঙ্গুয়েজ, বডি মানে শারীরিক ভাষা প্রয়োগের মাধ্যমে আমরা ভালো যোগাযোগ করতে পারি। যেমন মনে করো যে একজন যদি একজনকে আদর করে, হ্যাঁ জড়ায়া ধরে, এটা দ্বারা একটা ভালোবাসা প্রকাশ পায়, এটা একটা ভালো যোগাযোগ। টেক্সটিং, আমরা এখন কি করি? টেক্সট মেসেজ পাঠাই মোবাইলের মাধ্যমে, টেক্সটিং বার্তা পাঠাই আমরা ভালো যোগাযোগ করতে পারি। স্পিকিং, কথা বলে আমরা ভালো যোগাযোগ করতে পারি। পোস্টার, বিভিন্ন ধরনের চিহ্ন, হ্যাঁ বিভিন্ন ধরনের চিহ্ন, অঙ্গভঙ্গি, এগুলোর মাধ্যমে আমরা ভালো যোগাযোগ করতে পারি। গেস্টার মানে যেমন মনে করে যে আমি একটা দেখালাম যে একটা কাজ খুব ভালো হয়েছে, এটা দেখানোর জন্য আমরা দেখালাম, একটা বুড়ো আঙ্গুল দেখালাম, দেখালে কি বোঝা যায় এটা খুব ভালো হয়েছে। আই কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের ভালো যোগাযোগ হয়, চোখে চোখে কথা হয়, এটা খারাপ দৃষ্টিতে না দেখে একজনের দিকে যদি ভালো ভালো দৃষ্টিতে তাকায় তাহলে ভালো যোগাযোগ হয়। মুখের ভাষা দিয়ে, কারণ কথা যদি ভালো লাগে, আমরা যদি একটা হাসি দিই, হাসি দিয়ে আমরা বুঝাই যে এটা ভালো যোগাযোগ হয়েছে। সাউন্ড মানে আমরা অনেক সময় শব্দ করে, হ্যাঁ গুড গুড, এই যে শব্দগুলো করি, গুড খুব ভালো হয়েছে, এই যে শব্দগুলো, এই শব্দের মাধ্যমে ভালো যোগাযোগ হয়। টাচ, আমরা কারো কারো অনেকে পিঠ চাপড়িয়ে দেই, হ্যাঁ পিঠ চাপড়িয়ে দিয়ে আমরা করি কি, এগুলা ভালো যোগাযোগ হয়েছে, এগুলো আমরা বলি। এই যে টাচ, এই বিভিন্ন ধরনের গুড কমিউনিকেশনের চিহ্ন, এগুলা কিভাবে আমরা গুড কমিউনিকেশন করতে পারি। এই দেখো, এই ধরনের আমরা এখন ইদানিং আমরা মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করি। দেখো এখানে এই চিহ্নটা হলো হ্যাপি, এভাবে হলে স্যাড। তুমি যদি কোনো একটা নিউজ দেখে খুশি হও তখন কি দাও? এই ধরনের একটা হ্যাপি দাও, তাই না? এরকম স্যাড, সারপ্রাইজড, থিঙ্কিং, অ্যাংরি, কোনো খবরে যদি তুমি খুব রাগ করো তাহলে এই ধরনের অ্যাংরি দেয়। আবার খবরটা যদি তোমার কাছে ভালো লাগে, কনফিউজড হও, তাইলে তুমি এভাবে চিহ্ন দাও। যদি মনে করো যে এটা এম্বারাসিং, হ্যাঁ তাহলে এই ধরনের এমব্রেসড চিহ্ন আমরা ব্যবহার করি। স্লিপি, স্লিপি তো বুঝোই যে আমি এখন ঘুম ঘুম ভাব বা ঘুমাবো, এই ধরনের অবস্থা হলে আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার করি। এগুলো এখন মোবাইলের ক্ষেত্রে খুবই প্রচলিত যোগাযোগের চিহ্ন। দেখো আমরা এই যে একটু আগে বলছিলাম যে হ্যাপিনেস, মুখে যদি হাসি থাকে, যোগাযোগ করতে গেলে তোমার মুখে যদি, একজনের মুখে যদি হাসি থাকে তাহলে সেটা হলো ভালো যোগাযোগ হয়। হ্যাঁ কনফিউশন, তুমি যদি কোনো কিছু না বুঝো তাহলে সেটা সেটা এইভাবে ফেসিয়াল এক্সপ্রেশন আর কি, আমরা একটু আগে বলছিলাম যে ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের অবস্থা দেখে আমরা কিভাবে বুঝতে পারি যোগাযোগটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। কনফিউশন, হ্যাঁ তারপরে এই ধরনের স্যাডনেস, কারো মুখ যেরকম দুঃখ ভারাক্রান্ত থাকে তাহলে এটা দিয়ে বোঝা যায় স্যাডনেস, এটা হলো যোগাযোগ
তারপরে সারপ্রাইজ, অবাক হওয়ার মতো ব্যাপার। একটু আগে তোমরা দেখছো অ্যাঙ্গার, অ্যাঙ্গার হলে কি হয়, হ্যাঁ। তারপরে যদি খুব খুশি হয় তাহলে সেটা হলো এক্সাইটমেন্ট। আর যদি তুমি যদি তাকে না মানো, ইদানিং আমরা আরেকটা আছে এখানে, হাহা হাহা রিয়েকশন দেয়। অর্থাৎ তোমাকে আমার, তোমার প্রতি আমার কোনোটাই নেই, ভালোবাসা নাই, তখন সে অনেকে এখন হাহা রিয়েকশন দেয়। এই ধরনের, হ্যাঁ, তোমার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা ভালো যোগাযোগ হয়। এগুলা একজন সম্প্রসারণ কর্মীর জন্য এই জিনিসগুলা খুব মনে রাখা প্রয়োজন। কিভাবে আমরা হ্যাপিনেস প্রকাশ করবো, কনফিউশন, স্যাডনেস, এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, সারপ্রাইজ, এগুলো প্রকাশ করব। এগুলা এইভাবে আমরা দেখতে পারি। এখন যোগাযোগের উপাদান কি? জন পল লিগেন্স 1961 সালে বলছে যে যে সম্প্রসারণ শিক্ষার জন্য প্রয়োজন একজন দক্ষ যোগাযোগকারী। আমরা যে সম্প্রসারণ করি, পড়ালেখা করি বা কৃষকের কাছে যে আমরা যাব প্রযুক্তি নিয়ে, তখন আমাদেরকে হইতে হবে একজন ভালো যোগাযোগকারী, একজন দক্ষ যোগাযোগ স্থাপনকারী। একে বলে, ইংলিশে বলে কমিউনিকেটর। এবং সে নিয়ে যাবে কি একটা মেসেজ, মেসেজ মানে হলো ইনফরমেশন বা তথ্য। কি নিয়ে যায়? আমরা প্রযুক্তি নিয়ে যাই। আমাদের মেসেজটা হলো প্রযুক্তি, একটা সঠিক মাধ্যমে, একটা চ্যানেলের মাধ্যমে নিয়ে যায়। সেটা হয়তো একটা প্রদর্শনী হইতে পারে, সেটা একটা মাঠ দিবস হইতে পারে, সেটা একটা লিফলেট হইতে পারে, সেটা একটা পোস্টার হইতে পারে, সেটা একটা বক্তৃতা হইতে পারে, সেটা একটা ট্রেনিং হইতে পারে, হ্যাঁ। এই ধরনের মাধ্যমে নিয়ে যায়, হ্যাঁ। আকর্ষণীয় রীতিতে আমরা অবশ্যই সেটা নিয়ে যাব, একটা প্রপার আকর্ষণ যাতে করে, এইভাবে আমরা কৃষকের কাছে নিয়ে যাব। এবং সেখানে কে থাকবে, কার কাছে নিয়ে যাব? অডিয়েন্স। আমাদের যোগাযোগের সংখ্যায় বলছিলাম যোগাযোগ হতে হবে দুই বা ততোধিক ব্যক্তি। তাহলে এখানে কে আছে? একজন কমিউনিকেটর আছে আর একজন অডিয়েন্স আছে। আমরা ওই যে চিত্রটা দেখাইছিলাম, খেয়াল আছে? চিত্রটা যে দেখাইছিলাম, এই যে এখানে দেখো, এই চিত্রটাতে দেখাইছিলাম আমরা, এখানে কয়জন আছে? দুইজন, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একজন সেন্ডার এবং একজন রিসিভার। কি নিয়ে যাচ্ছে? একটা তথ্য নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে তথ্য নিয়ে যাচ্ছে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে অবশ্যই আমাদের আমাদের আহ, যোগাযোগ হইতে হবে। তাইলে আমরা বলছিলাম যে একটা অডিয়েন্সের কাছে আমরা নিয়ে যাব, এবং নিয়ে যাব যখন, তখন তারা কি করবে? কাঙ্ক্ষিত সাড়া দেবে। যোগাযোগ যদি হয়, তাকে আমরা ফিডব্যাকের মাধ্যমে জানবো সে আমার যোগাযোগটা নিছে কি নেয় নাই। তাইলে যোগাযোগ, পল লিগেন্স বলছে যে যোগাযোগের উপাদান হবে 6টা। একজন কমিউনিকেটর, হ্যাঁ। একজন হলো সেখানে সে কি নিয়ে যাবে? একটা তথ্য নিয়ে যাবে, একটা চ্যানেলের মাধ্যমে নিয়ে যাবে, এবং ট্রিটমেন্ট অফ মেসেজ থাকবে সেখানে। তথ্য ব্যবহারের রীতি সে কিভাবে নিয়ে যাবে আর কি। আমি বলছিলাম, সে কি বক্তৃতা দিবে, হ্যাঁ, সে হুজুরদের মতো বক্তৃতা দিবে, নাকি সে ট্রেনিং করবে, নাকি সে ফিল্ডে করবে, না মাঠ দিবস করবে, নাকি সে প্রদর্শনী করবে, একটা রীতিতে নিয়ে যাবে। তো সেখানে অবশ্যই একজন অডিয়েন্স থাকবে, এবং অডিয়েন্সের অবশ্যই একটা রেসপন্স থাকতে হবে। ভালো যোগাযোগ থাকলে, হ্যাঁ বুঝছি স্যার, তোমরা যে প্রশ্ন করো বা আমি প্রশ্ন করে তোমাদের কাছ থেকে জেনে নেই, সেটা হলো রেসপন্স। তাহলে যোগাযোগের মডেল, যেগুলো আজকে আমরা বেশিরভাগ পরিচিত হব, কি কি মডেল আছে? মডেল আছে, দেখো, অ্যারিস্টটল মডেল, ল্যাসওয়েলের মডেল, পল লিগেন্স মডেল, বার্লোর মডেল, ব্রাডক মডেল, স্যামন ওয়েবার মডেল, ডিফ্লুয়ার মডেল, ওকলে ও গারফোর্ড মডেলে 8টা মডেল আছে। তো আমরা সবগুলো মডেলে যাব, এবং বার্লোর মডেলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আমরা ভালোভাবে পড়বো। বার্লোর মডেল যেটা, এই বার্লোর মডেল 4 নম্বরটা, এটা আমরা ডিটেলস পড়বো। আর সবগুলো মডেলে আমরা আলোচনা করবো। আজকে 2টা ক্লাস হবে, 2টা ক্লাসে আমরা এটা আলোচনা করে শেষ করে দেবো এটা আজকে। তাহলে অ্যারিস্টটল মডেল, অ্যারিস্টটল কি বলছে? যে অ্যারিস্টটল বলছে যোগাযোগের উপাদান হবে 3টা। একটা বক্তা থাকবে, এবং তার একটা বক্তব্য থাকবে, এবং শ্রোতা থাকতে হবে। আমরা তো জানি এটা হলো কি কমিউনিকেটর, এটা হলো মেসেজ, এটা হলো অডিয়েন্স, হ্যাঁ। তাহলে কমিউনিকেটর, বক্তা, তার বক্তব্য, এবং যে বক্তব্যটা দিবে সেটা হবে তার শ্রোতার কাছে যাবে। এই বক্তব্যটাই হলো মেসেজ, এটাই হলো বক্তব্যটা। হইতে পারে একটা ইনফরমেশন, একটা চিন্তা, ধারণা, হ্যাঁ, একটা ধারণা দেওয়া, এবং এটা একটা চিন্তা বা একটা অনুভূতি, যে কোনোটাই হইতে পারে। এটা হলো
তিনটা জিনিস, তিনটা উপাদান অবশ্যই থাকতে হবে: বক্তা, বক্তব্য এবং শ্রোতা। আচ্ছা, এখানে যা হলো ফেস টু ফেস যোগাযোগ, যেগুলা ওয়ান টু ওয়ান, হ্যাঁ, ওয়ান টু মেনি, যাই হোক, এই ধরনের যখন সরাসরি যোগাযোগ হয় তখন সেক্ষেত্রে এই জিনিসটা খুবই কার্যকর, এবং এটাই অ্যারিস্টটল বলছেন। এখন ল্যাসওয়েলের মডেল কি? ল্যাসওয়েল বলছে যে এই যে একটা সূত্র দেন, এখানে সে পাঁচটা জিনিসের কথা বলছে। একটা বলে কে বলছেন, কি বলছেন, হোয়াটস, কোন মাধ্যমে বলছেন, কাকে বলছেন, এবং সে বলার ফলাফলটা কি। কে বলছেন, কি বলছেন, কোন মাধ্যমে বলছেন, কাকে বলছেন, এবং তার ফলাফলটা কি। বাংলা যদি আমরা দেখি, কে, ইনি হলো একজন যোগাযোগকারী, হ্যাঁ, যোগাযোগকারী। কি বলছেন, এটা হলো তথ্য। কোন মাধ্যমে বলছেন, এটা হলো মাধ্যম বা চ্যানেল, হ্যাঁ। কাহার নিকট বলছেন, কাহার নিকট বলছেন গ্রাহক, এবং গ্রাহকের কি প্রতিক্রিয়া। এগুলো আমরা এই জিনিসগুলো দেখে আসছি যে একজন যোগাযোগকারী একটা তথ্য একটা মাধ্যমে একজন গ্রাহকের কাছে নিয়ে যান এবং গ্রাহক একটা প্রতিক্রিয়া দেখান। তাইলে এই প্রক্রিয়ায় ল্যাসওয়েল মডেলে যোগাযোগের উপাদান হলো সেটা একটা সোর্স থাকবে, একজন প্রেরক থাকবে। মানে আমি যে সংবাদটা নিয়ে যাব, যে মেসেজটা নিয়ে যাব, যে ইনফরমেশনটা নিয়ে যাব, হ্যাঁ, যে প্রযুক্তিটা নিয়ে যাব, সেটা একটা উৎস থাকবে, এবং এটা অ্যানকোডার হতে হবে, হ্যাঁ, এটা একটা তথ্য হতে হবে, হ্যাঁ। এই তথ্যটা কি করব, একটা চ্যানেলের মাধ্যমে আমরা নিয়ে যাব, এবং চ্যানেলের মাধ্যমে কার কাছে নিব, একজন রিসিভারের কাছে। রিসিভার সেটা বুঝতে হবে, ডিকোড করতে হবে। এই যে অ্যানকোডকে আমি যে মেসেজটা নিয়ে যাব, সেই মেসেজটা যদি সে ডিকোড করতে পারে, হ্যাঁ, ডিকোড, অ্যানকোডকে যদি ডিকোড করতে পারে, তাহলে সে মেসেজটা ভালো, হ্যাঁ, নিয়ে যাবে। তাহলে তাহলে এখানে সে হলো রিসিভার। তাহলে যোগাযোগের কি হলো, সোর্স থাকবে, এনকোড থাকবে, মেসেজ থাকবে, চ্যানেল থাকবে, ডিকোড থাকবে, এবং রিসিভার থাকবে। তাহলে 1 2 3 4 5 6টা, এই 6টা উপাদান: সোর্স, এনকোডার, মেসেজ, চ্যানেল, ডিকোডার এবং রিসিভার। এটা কে বলছে? ল্যাসওয়েল মডেল, পল লিগেন্সের মডেল। পল লিগেন্সে 6টা উপাদান আছে। এই মডেলটা এরকম যে একজন প্রেরক থাকবে, একটা বার্তা থাকবে, একটা মাধ্যম থাকবে, তথ্য ব্যবহারের রীতি থাকবে, শ্রোতা বা গ্রাহক থাকবে, এবং গ্রাহকের প্রতিক্রিয়া থাকবে। এই যে আগের মতোই প্রেরক, প্রেরক প্রেরক হলো সেন্ডার, কি নিয়ে যাবে, একটা মেসেজ বা বার্তা, একটা ইনফরমেশন, একটা টেকনোলজি, একটা নির্দিষ্ট মাধ্যমে, একটা মাঠ দিবসের মাধ্যমে, একটা চ্যানেলের মাধ্যমে নিয়ে যাবে। তথ্য ব্যবহারের রীতি, একটা রীতি সে অনুসরণ করবে। সেখানে কারা থাকবে, গ্রাহক বা শ্রোতা। এই দুইটা জিনিস তো মাস্ট। এই যে দুই বা ততোধিক ব্যক্তি না হলে গ্রাহক বা শ্রোতা থাকবে, এবং গ্রাহক বা শ্রোতা যখন এই মেসেজটা দেওয়া হলো তখন সে নিতে পারে, নাও নিতে পারে, হ্যাঁ। যদি নেয় তাহলে ভালো যোগাযোগ, আর যদি না নেয় তাহলে খারাপ যোগাযোগ। পার্লোর মডেলে এখানেও 6টা উপাদান আছে। একটা হলো সেন্ডার, মানে যিনি প্রেরণ করবেন, উৎস, হ্যাঁ। একটা হলো আমরা বলি সোর্স, উনি একটা মেসেজ দিবেন, এনকোড করবেন, হ্যাঁ, একটা চ্যানেলের মাধ্যমে দিবেন, এবং এই চ্যানেলটা যখন উনি মেসেজটা দিলেন তখন দেখা যায় বিভিন্ন কারণে মেসেজটা যায় না। এবার মনে করেন আমি তোমাদেরকে একটা মেসেজ দিতেছি আর ইন্টারনেট চলে গেল, এটা হলো নয়েস, হ্যাঁ, ডিস্টার্ব। যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, সেই ডিস্টার্বটা হলো, এই কথাগুলো এতক্ষণ আমরা দেখি, এই নয়েজ কথাটা এতক্ষণ শুনি না। আগের যে মডেলগুলোতে, সেই মডেলগুলোতে এগুলো দেখি নাই। যে চ্যানেল দিছে, একটা মেসেজ একটা চ্যানেলের মাধ্যমে বা একটা মিডিয়ামের মাধ্যমে সে একজন রিসিভারের কাছে চলে গেছে। এখন বলতেছে, উনি বলছে যে এখানে একটা নয়েজ হইতে পারে, একটা মেসেজটা ডিস্টর্টেড হতে পারে, আমি যেভাবে দিতে চাই সেভাবে যাবে না, যে কোনো কারণে ডিস্টার্ব হতে পারে, এটাকে উনি বলছেন নয়েজ। এবং সে মেসেজটা যখন এনকোডার কাছ থেকে সেটা ডিকোড হবে, তারপরে সেটা রিসিভারের কাছে যাবে। এই যে 6টা উপাদান, এটা উনি বলছে বার্লোর মডেল, এই কথাটা বলছেন। তাইলে এই বার্লোর মডেলটা বিখ্যাত এসএমসিআর নামে খ্যাত: সোর্স, মেসেজ, চ্যানেল এবং রিসিভার, হ্যাঁ। 4টা এসএমসিআর নামে খ্যাত: এস ফর সোর্স, এম ফর মেসেজ, সি ফর চ্যানেল এবং আর ফর রিসিভার। এটা খেয়াল রাখবা।
বার্লোর মডেলের সংক্ষিপ্ত নাম হলো এসএমসিআর মডেল। এসএমসিআর, এস ফর সোর্স, এম ফর মেসেজ, সি ফর চ্যানেল, আর ফর রিসিভার। সোর্স থেকে একটা মেসেজ এনকোড হবে, এনকোড একটা চ্যানেলের মাধ্যমে যাবে, যাওয়ার পথে ডিস্টর্টেড হতে পারে মেসেজটা, বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে, সেটা ডিকোড হয়ে কার কাছে যাবে, রিসিভারের কাছে যাবে। তাহলে এই যে চারটা জিনিস, এটা খেয়াল রাখতে হবে। তাহলে উনি যেটা বলছে যে মানে জিনিসটা যেভাবে বলছে এভাবে দেখো, আমাদের বইতে আছে, একজন প্রেরক প্রেরকের কাছ থেকে কি করবে, একটা তথ্য, হ্যাঁ, তথ্য কোথায় যাবে, একটা মাধ্যম দিয়ে গ্রাহকের কাছে যাবে। গ্রাহক করবে কি, সেটা একটা ফিডব্যাক দিবে, এবং ফিডব্যাকটা আবার প্রেরকের কাছে যাবে। ফিডব্যাক কথাটা মনে রাখবার সবসময়, ফিডব্যাক হলো গ্রাহকের ভালো বা মন্দ, এটা ফিডব্যাক প্রেরক জানতে পারে, গ্রাহক নিজেও দিতে পারে। প্রেরকও জানতে পারে, প্রেরক প্রশ্ন করে জানতে পারে, অথবা গ্রাহক বুঝি নাই এই কথা বলার মাধ্যমে ফিডব্যাক দেবে। এই যে একটু আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম আমার কথা শুনতেছো কিনা, তোমরা বললা শুনতেছি। এই যে শুনতেছো কিনা, শুনতেছি, এটা হলো ফিডব্যাক নেওয়া। তাহলে এটা হলো ফিডব্যাকটা, হলো গ্রাহকের প্রতিক্রিয়া। এই জিনিসটা খেয়াল রাখবে। এটা হলো বার্লোর মডেল, আমাদের বইতে ঠিক এভাবেই দেওয়া আছে। একটা প্রেরকের কাছ থেকে একটা তথ্য একটা মাধ্যমে একটা গ্রাহকের কাছে যাবে, এবং গ্রাহক একটা ফিডব্যাক দিবে, ভালো মন্দ একটা ফিডব্যাক দিবে, সেটা প্রেরকও নিতে পারে। এই যে এখানে দেখো, এখানে বলছে ফিডব্যাকটা গ্রাহকের প্রতিক্রিয়া, এই ফিডব্যাকটা গ্রাহকের প্রতিক্রিয়াটা হলো ফিডব্যাক। তাইলে আমরা একটা চিত্রের দিকে যদি বোঝাই, বার্লোর মডেলে কি থাকবে, সোর্স থাকবে। সোর্সের একটা ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে, তার আচরণগত, তার দৃষ্টিভঙ্গি ভালো হতে হবে, তার ভালো জ্ঞান থাকতে হবে, তার সামাজিক পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং তার কৃষ্টি, কৃষ্টি বলতে আমরা কি বলছি, কালচার, ইংলিশে যাকে বলে কালচার, হ্যাঁ, সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। হিন্দুকে যারা যদি সালাম দাও তাহলে হবে না, হিন্দুর সাথে যদি যখন যোগাযোগ করো তখন তাকে অবশ্যই হিন্দুদের যে সম্ভাষণ রীতি, সেই সম্ভাষণ রীতিতেই তাকে সম্ভাষণ করতে হবে। সিন্ধিকে যারা সালাম দিলে কিন্তু সেই জিনিসটা ভালোভাবে নেবে। আবার মুসলমানকে যদি হিন্দু দিকে তুমি সম্ভাষণ করো, সেটা হবে না। তাহলে কৃষ্টি সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। আর মেসেজ কি, এটা হলো তথ্য। এসএমসিআর আমরা বলছিলাম যে বার্লোর মডেলের নাম হলো এসএমসিআর মডেল। সোর্সের কি এই দক্ষতাগুলো, যোগাযোগ দক্ষতা, দৃষ্টিভঙ্গি, জ্ঞান, সামাজিক পদ্ধতি এবং কৃষ্টি, এগুলো থাকতে হবে। মেসেজ, এখানেও উপাদান কাঠামো সম্পর্কে তোমার জানা থাকতে হবে। ব্যবহারিক বিভিন্ন ধরনের মেসেজটা যে দিবা, আমরা কিভাবে দিব, আমরা একটু আগে দেখছিলাম এই যে প্রথম দিকে কিভাবে মেসেজ দেওয়া যায়, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেওয়া যায়, তারপরে ফেসিয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেওয়া যায়, সংকেতের মাধ্যমে দেওয়া যায়। এই ধরনের বিভিন্ন সংকেত, ব্যবহারিক সংকেতের মাধ্যমে দিতে পারি আমরা। এটা বিষয়বস্তু, মেসেজের বিষয়বস্তুটা ক্লিয়ার থাকতে হবে, এবং বিভিন্ন সংকেতের মাধ্যমে মেসেজটা আমরা দিতে পারবো। তারপরে সি কি, চ্যানেল, সি ফর চ্যানেল। চ্যানেল দিয়ে কি আমরা দেখা যায় এরকম চ্যানেলের মাধ্যমে দিতে পারি। যেমন মনে করো এখন আমরা কি চ্যানেলে দিচ্ছি, জুম, হ্যাঁ, জুম চ্যানেল। টেলিভিশনে দেখা যায়, টেলিভিশন চ্যানেলে দিতে পারি। তারপরে শ্রবণ, শোনা যায় এমন চ্যানেলের মাধ্যমে দিতে পারি। কি শোনা যায়, এই যে এটা এখন অডিও এবং ভিডিও দুটাই আছে, সরি, শোনা যায় এমন চ্যানেলের মাধ্যমে। স্পর্শ করা যায়, মানুষের মানুষ স্পর্শ করতে পারে এমন, বা লাইভ স্যাম্পল মানুষ দেখতে পারে, হ্যাঁ, সেভাবে আমরা দিতে পারি। মানে অনেক সময় গ্রান নিয়ে, যেমন আম কিনতে গেলে বা কোনো জিনিস কিনতে গেলে আমরা যে বলি যে দেখেন কি সুন্দর গ্রান, এই গ্রানের মাধ্যমেও কিন্তু একটা মেসেজ যায়। একটা ভালো সুগন্ধ, আমরা একটা আতর বা একটা সেন্ট ভালো কিনা, সেটা সেটা কিভাবে বুঝি, গ্রানের মাধ্যমে বুঝি। তাহলে যদি একটা সুগন্ধির গ্রান না থাকে, তাহলে সেই সুগন্ধিটা কেউ ব্যবহার করে, ভালো সুগন্ধি বলছি কিন্তু তার গ্রান নাই, তাহলে সেটা সে নিবে না। একটা আম যদি বলি খুব সুগন্ধ আম, তাহলে সেটা গ্রানের মাধ্যমে তার প্রকাশ হবে। স্বাদ, এটা একটা চ্যানেল, স্বাদটাও কিন্তু একটা টেস্ট করে আমরা কোনো জিনিস, একটা মেসেজ একজনের কাছে দিতে পারি। অনেক সময় দেখো তোমরা আম যখন কিনতে যাও, দেখবা যে আমওয়ালা আম কেটে রাখে, বা তরমুজ দেখায়, একটু খেয়ে দেখেন, একটু খেয়ে দেখেন আমটা কি মিষ্টি। এই যে স্বাদ দিয়ে, হ্যাঁ, সে করে কি, তা একটা মেসেজ দিতে চায় যে আমটা ভালো। তাহলে এগুলো হলো চ্যানেল। হ্যাঁ, তারপরে হলো রিসিভার। তাহলে তার কি লাগে, যোগাযোগ দক্ষতা লাগে। যে যে যিনি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সোর্স এবং রিসিভারের
মাঝে যোগাযোগ দক্ষতার দিক দিক দিয়ে এর যদি ভালো যোগাযোগ দক্ষতা, রিসিভারের যদি ভালো যোগাযোগ দক্ষতা না থাকে, সোর্সেরও যদি ভালো যোগাযোগ দক্ষতা না থাকে, তাহলে দুইজনের মাঝে মেসেজটা ভালোভাবে ভালোভাবে যাবে না। তাইলে এর যে দৃষ্টিভঙ্গি, এর দৃষ্টিভঙ্গিও মোটামুটি এর দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করতে হবে, রিসিভারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সোর্স কাজ করতে হবে, বা যিনি মেসেজটা দিবেন তাকে কাজ করতে হবে। এর জ্ঞানের সাথে তাল মিলিয়ে রিসিভার রিসিভারের জ্ঞানের সাথে তাল মিলিয়ে সোর্সের কাজ করতে হবে। এটা মনে রাখতে হবে যে সোর্স তো স্বাভাবিকভাবে জ্ঞানী থাকবে। হ্যাঁ, সে যদি এর যে জ্ঞানের লেভেল, সেই লেভেলটা যদি খেয়াল না করে, তাহলে সেখানে ভালো যোগাযোগ হবে না। রিসিভারের জ্ঞানের লেভেল, রিসিভার হবে একজন কৃষক আর সোর্স হবে একজন কৃষি সম্প্রসারণ কর্মী, এবং কৃষি সম্প্রসারণ কর্মী সে তো শিক্ষিত লোক, সে অবশ্যই তার জ্ঞানের লেভেলটাকে এর মতো করে জ্ঞানটা বিতরণ করতে হবে। যিনি রিসিভার তার মতো করে জ্ঞানটা বিতরণ। সামাজিক পদ্ধতি একটু আগে বলছিলাম যে তোমাকে অবশ্যই সামাজিক পদ্ধতি অনুসরণ করতে হবে। হিন্দু সমাজে যখন তুমি জ্ঞান বিতরণ করতে যাবা, তখন হিন্দু সমাজের যে রীতি, সেই রীতি অনুসরণ করতে হবে। মুসলমান সমাজে যখন যাবা, মুসলমান সমাজের রীতি অনুসরণ করতে হবে। আবার একটা শিক্ষিত সমাজে যখন যাবা, শিক্ষিত সমাজে যে ধরনের রীতি, তুমি মনে করো একটা শিক্ষিত সমাজে গেলে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিলে, সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তুমি শিক্ষিত সমাজে যখন যাবা, তখন তোমাকে ওয়েল ড্রেস আপ হয়ে যেতে হবে। যেমন আমরা যখন বিয়েতে যাই, বিয়েতে কেউ কি নর্মাল ড্রেসে যাই না। অবশ্যই বিয়ের জন্য আলাদা একটা ড্রেস আছে, সেই ড্রেস কোড মেনটেন করে আমরা সেখানে যাই। আমরা যখন কোনো মিটিংয়ে যাই, তখন সেই ধরনের ড্রেস কোড মেনটেন করি। তাহলে এগুলা খেয়াল রাখতে হবে। তারপরে কৃষ্টি, এই যে নিজস্ব একটা কৃষ্টি থাকে প্রতিটা সমাজেরই, সেই কৃষ্টিটা অনুসরণ করতে হবে। রিসিভারের কৃষ্টিটা অবশ্যই সোর্স অনুসরণ করতে হবে। তাহলে এসএমসিআর মডেলের এই জিনিসগুলা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো বার্লোর মডেল। এখন বার্লোর মডেলের সোর্সের কি কি গুণাগুণ থাকতে হবে? যোগাযোগ স্থাপনকারী কর্তৃক যোগাযোগ স্থাপন করা হয়, তাই তাকে অডিয়েন্সের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে, শ্রোতৃমণ্ডলীর কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। একটু আগে যে চ্যানেল আমরা দেখাইলাম যে তুমি যখন যাবা, তখন সব কিছু অডিয়েন্স যে তার সব কিছুর দিকে, তার জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, কালচার সব কিছুর দিকে খেয়াল করতে হবে। বিশ্বাসযোগ্য অর্থের জন্য একজন যোগাযোগ স্থাপনকারীকে যে গুণাগুলি অর্জন করতে হবে: যোগাযোগের বিষয় উদ্দেশ্য জ্ঞান থাকতে হবে, কারা শ্রোতৃমণ্ডলী, তোমার অডিয়েন্স কারা, তাদের চাহিদা কি, কিসে তাদের আগ্রহ, কেমন তাদের সামর্থ্য, এগুলো ভালোভাবে জানা থাকতে হবে। তথ্যের বিষয়বস্তু, বৈধতা, উপযুক্ততা, উপকারিতা বা গুরুত্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। তথ্য প্রেরণের মাধ্যম ও সেগুলোর কার্যকারিতা সম্পর্কে ওয়াকিবহাল থাকা। এখন আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি কি দিয়ে? জুম প্ল্যাটফর্মে। তাহলে এটার কার্যকারিতা সম্পর্কে যদি আমি না জানি, এটা যদি আমি চালাইতে না জানি, তাহলে কি আমি জুমের মাধ্যমে তোমাদেরকে দিতে পারবো? অবশ্যই না। তাইলে জুম যে তুমিও জুম চালাইতে জানতে হবে, এবং তোমাদেরকে যে দিতেছি এটাও জুমের মাধ্যমে জানা থাকতে, তোমাদের জানা থাকতে হবে, আমাকেও জানা থাকতে হবে। তারপরে তথ্যকে সংগঠিত করা, তথ্য ব্যবহার রীতি সম্পর্কে জ্ঞান থাকা। মানে আমি যখন তথ্য দেবো, তখন বিচ্ছিন্নভাবে তথ্য দেওয়া যাবে না। এই যে আমি তোমার বিভিন্ন মডেলগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এই মডেলগুলোকে আমি একত্রিত করছি, সবগুলোকে একত্রিত করে এগুলা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে তোমাদের কাছে আমি এটা সম্পর্কে বলতেছি। সুপারফিশিয়াল জ্ঞান মানে ভাষা জ্ঞান দিয়ে তোমাদেরকে এগুলা বলা যাবে না। তুমি যখন কোনো তথ্য নিয়ে যাও, বা একজন যোগাযোগকারী যখন একজন অডিয়েন্সের কাছে, একজন কৃষকের কাছে যখন সে কোনো তথ্য নিয়ে যাবে, তখন তথ্য সম্পর্কে তার বিশদ জ্ঞান থাকতে হবে। যোগাযোগ স্থাপনে প্রাতিষ্ঠানিক সামর্থ্য সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞান থাকা। এখন তুমি সেখানে গেলা, যাওয়ার পরে বললে যে আমি আপনার জন্য এই করবো, সেই করবো, কিন্তু দেখা গেলো যে তোমার প্রতিষ্ঠানে সে করার মতো সামর্থ্য নাই, তাহলে এই ধরনের কথা তোমার সেখানে বলা যাবে না। তাহলে তোমাকে একজন যোগাযোগকারীকে অবশ্যই খেয়াল রাখতে হবে যা অডিয়েন্সের উন্নতির প্রতি, তথ্যের অত্যাবশ্যক তথ্যের প্রতি, এবং যোগাযোগের ফলাফলের প্রতি। তুমি যোগাযোগ করলে কি ঘটতে পারে, এমন মেসেজ দেওয়া যাবে না যে মারামারি লেগে যায়। যোগাযোগ দিতে হবে, এমন মেসেজ দিতে হবে যেটা ওই সমাজের উন্নতি করে। তাহলে এখন যিনি প্রেরক হবে, তাকে যোগাযোগের শিক্ষাদান পদ্ধতির পরিকল্পনা করতে হবে। তুমি কোন পদ্ধতিতে যোগাযোগটা করবা, সেটা একটা পরিকল্পনা করতে হবে। মাল মশলা প্রস্তুত করতে হবে। এই যে আমি মাল মশলা প্রস্তুত করছি, কি মাল মশলাকে যে পাওয়ার পয়েন্ট তৈরি করছি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, এটা হলো মাল মশলা।
যোগাযোগ মূল্যায়ন পরিকল্পনা তৈরি করতে হবে। এখন এই ক্ষেত্রে হয়তো আমি তোমাদেরকে মূল্যায়ন করতে পারবো না, কারণ সময় কম, জুট প্ল্যাটফর্ম। কিন্তু সামনাসামনি হলে প্রশ্নের মাধ্যমে, হ্যাঁ, প্রশ্নের বলা এবং শোনার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা যেত। মেসেজের কি হতে হবে? মেসেজটা হইতে হবে সংযোগ স্থাপনকারী ইচ্ছানুযায়ী শ্রুতিমণি গ্রহণ করে, বুঝতে পারে, হৃদয়ঙ্গম করে, পরিশেষ তথ্য প্রেরণের উদ্দেশ্য মোতাবেক কাজ করে। মানে মেসেজটা হইতে হবে এমন যেটা বুঝতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে, এবং যে মেসেজটা আমি দিব সেই অনুযায়ী যাতে কাজ করতে পারে। এখন কীটনাশক প্রয়োগের যদি মেসেজ দেই তাহলে তাকে কি করতে হবে? সেই কীটনাশকের নাম বলতে হবে, কোন সময় কীটনাশকটা দিবে, তার কি মাত্রা হবে এবং তার কি প্রয়োগ পদ্ধতি হবে, এই ধরনের মেসেজ আমায় তাকে দিতে হবে। কীটনাশক প্রয়োগ করেন এটা বললেই হবে না, তাকে বলতে হবে এই কীটনাশকটা, হ্যাঁ, এই সময়ে, এই মাত্রায়, এই পদ্ধতিতে আপনি প্রয়োগ করবেন। এই ধরনের একটা মেসেজ আমাদেরকে দিতে হবে। যেমন বিষয়বস্তু সারা তথ্যের কোনো, বেশি করে আলু খান, ভাতের উপরে চাপ কমান, এই কথাটি একটি তথ্য। এখানে বিষয়বস্তু আলু খাওয়া, বিষয়বস্তু ছাড়া তথ্যের কোনো দাম নেই। তারপরে একটা ভালো মেসেজের কি তথ্যের কি বসে থাকবে? তথ্যের উদ্দেশ্য সাধন অনুকূলে হইতে হবে, স্পষ্ট বোধগম্য হইতে হবে। তারপর অডিয়েন্সের মানসিক, সামাজিক, অর্থনৈতিক, শারীরিক সামর্থ্য অনুযায়ী হইতে হবে, চাহিদা পূরণের প্রতিশ্রুতিপূর্ণ হতে হবে, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক বিষয়ে বিবর্জিত হবে। এমন কথা বলা যাবে না যেটা প্রাসঙ্গিক না। যখন মেসেজ দেব তখন অবশ্যই প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। সম উপযোগী হতে হবে। মাঘ মাসে তোমার বৈশাখ মাসের গান গাইলে হবে না, মাঘ মাসে মাঘ মাসেরই গান গাইতে হবে। আমি যে তথ্যটা দিতে হবে সেটা সম উপযোগী হতে হবে, সহজসাধ্য মাধ্যমের উপযোগী হতে হবে। যে মেসেজ দেব সেটা অবশ্যই কৃষকের সাধ্যের মধ্যে হতে হবে, কৃষকের সাধ্যের বাহিরে এমন কোনো মেসেজ আমাকে দেওয়া যাবে না। এবং যে মেসেজ দিব সেটা সহজে প্রয়োগযোগ্য হতে হবে, আগ্রহ সহকারে শ্রুতিমণ্ডলী ব্যবহারের উপযোগী হতে হবে। এমন মেসেজ দেবো যে কৃষকের কোনো আগ্রহ নাই, তাহলে এই মেসেজ কখনো কৃষক গ্রহণ করবে না। চ্যানেল কি? চ্যানেল হলো যোগাযোগের মাধ্যম, হলো প্রেরক মাধ্যম। চ্যানেল মানে হলো মাধ্যম। কিভাবে আমি একজন সরাসরি কথা হলো একটা ব্রিজ, আমি একজন এক পাড়ে আছি, আরেক পাড়ে আছে আমার অডিয়েন্স। এই অডিয়েন্সটাকে আমি যোগ করব, কিভাবে আমি যোগ করতে পারবে? সেটা হইতে পারে একটা টেলিফোন হইতে পারে, টেলিফোনের মাধ্যমে হইতে পারে, এটা ব্যক্তিগত সাক্ষাৎকার হইতে পারে, সেটা জুম প্ল্যাটফর্ম হইতে পারে। এটা হলো চ্যানেল। গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপনের জন্য প্রেরক যা কিছু ব্যবহার করে তাই যোগাযোগের মাধ্যম। আমি যেভাবে আমি আর অন্য প্রান্তের সাথে যোগাযোগ করব, যেভাবেই করব, একটা চিঠি দিয়ে করতে পারি, একটা পত্রিকা দিয়ে করতে পারি, একটা টেলিফোন কল দিয়ে করতে পারি, জুম প্ল্যাটফর্মে করতে পারি, এই যেভাবেই করি সেটাই হবে একটা মাধ্যম। এখন শুধু মাধ্যম ব্যবহার কিভাবে করব? সেটা হলো আমার যে অডিয়েন্স সে কোনটা নিতে পারে। সে, তার কাছে তো কম্পিউটার নাই, মোবাইল ফোনও নাই, তখন তারা যদি আমি বলি যে জুমে আমার সাথে কথা বলেন, তাহলে কি হবে? হবে না। হ্যাঁ, তার জুমে কথা বলতে হলে তার স্মার্টফোন থাকতে হবে, তার ইন্টারনেট কানেকশন হতে হবে। হয়তো দেখা গেল যে তার আছে একটা বাটন ফোন, এই বাটন ফোন দিয়ে সে বললো যে, তখন সে, তার সাথে আমার বাটন ফোনে কথা বলতে হবে। তথ্যকে অবিকৃত রাখতে একাধিক মাধ্যম ব্যবহার করতে হবে। তুমি শুধু এক মাধ্যমের উপর নির্ভর করলেই হবে না, তুমি যে ইনফরমেশন দিতে চাও তখন দেখা গেল যে তোমার একাধিক মাধ্যম ব্যবহার করতে হবে। তারপর বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সচরাচর যেসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেগুলো হলো রেডিও, টেলিভিশন, পোস্টার, লিফলেট, প্রদর্শনী, খামার, গৃহ পরিদর্শন, সভা, মাঠ, স্কুল, মাঠ বোর্ড, মোটিভেশনাল ট্যুর, এগুলো হলো আমাদের যোগাযোগের মাধ্যম। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, শ্রুতিমণ্ডলীর মধ্যে পার্থক্যের কারণে তথ্য অনেক সময় অবিকৃত থাকে না, তাই একাধিক মাধ্যম ব্যবহার করতে হবে। তুমি দেখা যায় বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে, এই অডিয়েন্সের কাছে যখন তুমি যাও তখন তুমি যে ইনফরমেশনটা দিতে চাও সেটা দেখা যায় যে যেভাবে দিতে চাও সেটা সেরূপ থাকে না। এই কারণে তোমাকে সবসময় একের অধিক মাধ্যম ব্যবহার করতে হবে। গুটি ইউরিয়া ব্যবহারে সার কম লাগে, এই তথ্যটি রেডিও টেলিভিশন প্রচার করতে হবে। তারপর দলীয় আলোচনা, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। পরে প্রদর্শনীর মধ্যে মাঠ দিবসে তা কৃষকদের দেখাতে হবে। আমি শুধু রেডিও টেলিভিশনে প্রচার করব যে গুটি ইউরিয়া সার প্রয়োগ করলে সার কম লাগে, তাহলে এটা কৃষক শুনলো কিন্তু কৃষক দেখলো না, তাইলে সে বুঝবে কিভাবে? সেই কারণে আমাকে করতে হবে কি, একটা প্রদর্শনীর আয়োজন করতে হবে। সেই প্রদর্শনীতে এই গুটি ইউরিয়া কিভাবে তোমার প্রয়োগ করতে হয়, এর ফলাফল কি সেটা দেখাতে হবে, তখনই কৃষক কোনো তথ্য গ্রহণ করবে। রিসিভারের কি বৈশিষ্ট্য থাকতে হবে?
রিসিভার তো যার কাছে আমি তথ্যটা নিয়ে যাব সে হলো রিসিভার। হ্যাঁ, এখন তার যে জ্ঞান, মনোভাব এবং তার আচরণের পরিবর্তন, সে এগুলা সে পরিবর্তন করার মতো তার অবস্থা থাকতে হবে। তার ভিতরে ইচ্ছা থাকতে হবে যে জ্ঞানের পরিবর্তন করব, আচরণ পরিবর্তন করব, এবং তার ইচ্ছা থাকতে হবে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করব। আমরা আমাদের অডিয়েন্সকে ৪ ভাগে ভাগ করতে পারি। যারা তথ্যের উদ্দেশ্য মোতাবেক কাজ করে। কিছু কিছু লোক আছে যে দেখা গেল যে যারা আমি যে তথ্য নিয়ে যাই সেটা সেই অনুযায়ী কাজ করে। কিছু লোক আছে কাজ করে না, আমি যা তথ্যটা নিয়ে গেলাম সে অনুযায়ী কাজ করে না। এবং কিছু লোক আছে যে তার কাছে গেলাম, সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে শুনলো কি শুনলো না সেটা বোঝা যায় না। আবার কিছু লোক আছে যার কাছে কোনো তথ্যই নেই। তাইলে দেখো যে তুমি কাজ করতে গেলে দেখা গেল যে শুধুমাত্র একটা লোককে তুমি পাবা, ৪টা লোকের সাথে যদি কাজ করো এই ধরনের ৪ ধরনের লোক পাবা। কিছু লোক আছে তুমি যাওয়ার সাথে সাথে তোমার তথ্যটা নিবে, কিছু লোক আছে তোমাকে পাত্তাই দিবে না। হ্যাঁ, সে তোমাকে নেগেটিভ অ্যাটিটিউড দেখাবে। কিছু লোক পাবা যারা তোমার কিছুই বলবে না, হ্যাঁ বা কিছুই বলবে না। আবার কিছু লোক আছে যে তুমি যে তথ্যটা নিয়ে গেলে সেটা কোনো খবরই নাই, এত লেগার্ড তারা। তাহলে এইভাবে ৪ ভাগে ভাগ করতে পারি। তাহলে গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ, বা গ্রাহকের কাছে যখন তুমি তথ্য প্রেরণ করবা তখন তোমাকে যে বিষয়গুলি বিবেচনা করতে হবে, যে গ্রাহকের কাছে যাবা তাকে যোগাযোগ পদ্ধতি, তার কাছে যে যোগাযোগ পদ্ধতিটা পরিচিত সেটা ব্যবহার করতে হবে। তার ঐতিহ্য প্রথা সম্পর্কে আলোচনা করতে হবে। দেখতে হবে তার পার্সোনালিটিটা কেমন, ব্যক্তিত্বটা কেমন সেটা দেখতে হবে। তার কি কি গুণ আছে সেগুলা দেখতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে, অর্থনৈতিক অবস্থা দেখতে হবে, দায়িত্ব জ্ঞান দেখতে হবে, চাহিদা ও সমস্যা। যার চাহিদা নাই, সমস্যা নাই, তার কাছে গেলে কোনো লাভ হবে না। হ্যাঁ, এই সবগুলা ব্যাপার দেখে একজন পার্সোনালিটি সম্পূর্ণ ব্যক্তির কাছে গেলে সে তোমাকে মূল্যায়ন করবে। একজন শিক্ষিত লোকের কাছে গেলে সে মূল্যায়ন করবে। তারপর যার কোনো অর্থনৈতিক অবস্থা মানে এতই খারাপ যে যে তুমি যে প্রজেক্টটি নিয়ে গেলা সেটা সে গ্রহণ করার মতো অবস্থা নাই, তাইলে এই জিনিসগুলো সবাই তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর আরেকজন হলো ব্রাডক। এতক্ষণ আমরা বার্লোর মডেল আলোচনা করছি, এখন হলো ব্রাডক। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমি কিভাবে নিয়ে যাব একটা, তার হবে ৪টে জিনিস। কে কি বলেছেন, কোন মাধ্যমে বলেছেন এবং কার নিকট বলেছেন। তার মডেলের হলো ৪টে জিনিস। এই একটা মানে একজন সেন্ডার থাকবে, হ্যাঁ, একজন একটা মেসেজ থাকবে, একটা চ্যানেল থাকবে এবং একজন রিসিভার থাকবে। আমি এই যিনি বলবেন তিনি হবেন যে কোনো মেসেজের উৎস, এবং যে এটা নিয়ে যাবেন সেটা হলো মেসেজ। তারপরে তো মাধ্যম বুঝতেছো, কোন মাধ্যমে নিয়ে যাবেন, এবং এরা হবে কার নিকট, যার কাছে নিয়ে যাবেন তিনি হবেন গ্রাহক। তাইলে ব্রাডক মডেলের হলো ৪টা জিনিস: হু, হোয়াট সেজ, থ্রু হুইচ মিডিয়াম, টু হোম। উৎস, তথ্য, মাধ্যম এবং গ্রাহক। তারপর স্যামন ওয়েবার উনি একটা মডেল দিয়েছেন যোগাযোগের। সেটা হলো ওনার বলছে যে এখানে একটা মেসেজ থাকবে, বার্তা থাকবে, এবং বার্তাগুলো একটা সংকেতের মাধ্যমে যাবে। সংকেতটা গ্রহণ করবে কে? রিসিভার। এবং রিসিভারটা একটা বার্তা দিবে। তাইলে বার্তাটা হবে তথ্যের উৎস। বার্তা প্রেরণ করবো একটা মাধ্যম দিয়ে, হুম, একটা গ্রাহকের কাছে যাবে এবং গ্রাহকে হবে আমাদের মূল লক্ষ্য। এখন এই যে মাধ্যম, একটু আগে আমরা দেখছিলাম যে মাধ্যমে কিছু গোলযোগ হয়। এই যে আমি এখন পড়াইতেছি, ইন্টারনেট চলে গেলে আর কি মাধ্যমটা কি ডিস্টার্ব হলো না, ডিস্টর্টেড হলো, তাহলে কিছু গোলযোগ হয়। এটা হলো স্যামন ওয়েবারের মডেল। তাহলে এটা কি একটা স্যামন ওয়েবার বলছে যে একটি সরল যোগাযোগকে একটি একমুখ সরল প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এই মডেলটি ৫টি কার্যকর উপাদান, একটি অকার্যকর উপাদান আছে। হ্যাঁ, তাহলে ৫টা কার্যকর উপাদান: তথ্যের উৎস, বার্তা প্রেরণ, মাধ্যম, গ্রাহক এবং মূল লক্ষ্য। এবং একটা অকার্যকর গোলযোগ, এটা হলো অকার্যকর উপাদান। তাহলে মোট ৬টা উপাদান তার আছে। একটা ৫টা কার্যকর উপাদান, আরেকটা হলো অকার্যকর উপাদান। ডিফ্লুয়ার মডেল উনি কি বলছে? বলছে একটা উৎস থেকে বার্তা প্রেরণ করা হয়, বার্তা একটা মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছায়, এবং গ্রাহক হলো আমাদের মূল লক্ষ্য। আবার উনি যে কাজটা করছে, উনি একটু খেয়াল করো যে উনি এই ডিফ্লুয়ার মডেলের একটা বিপরীত মডেল দিছে। ডিফ্লুয়ার মডেল
যেটা ছিল, সরি ডিফ্লুয়ার মডেল না, স্যামন ওয়েবার মডেল, এটা যা বলছে তার সাথে একটু যোগ করে একটা বিপরীত মডেল দিছে। উৎস থেকে বার্তা প্রেরণ, মাধ্যম, গ্রাহক, এটা ছিল আগের মডেলটা আমাদের। তাহলে উনি বলছে উৎস থেকে বার্তা প্রেরণ হবে, একটা মাধ্যমে গ্রাহকের কাছে যাবে এবং মূল লক্ষ্যে পৌঁছবে। হ্যাঁ, এখন উনি বলছে যে এই যে মাধ্যমে একটা ফিডব্যাক হবে, এই যে এই জিনিসটা ফিডব্যাক হবে মাধ্যমের কাছে, গ্রাহকের কাছে যখন যাবে তখন আমরা এই মাধ্যম দিয়ে আমরা ফিডব্যাক করতে পারবো। ফিডব্যাক মানে আমি যা ফিডব্যাক কথাটা অর্থ হলো ভালো কি মন্দ এই জিনিসটা জানা। এবং বলছে যে কোন কোন জায়গা থেকে গন্ডগোল, উৎস আমাদের কিন্তু গন্ডগোল হতে পারে। ওই যে আমাদের যে গোলযোগ যেটা, সেটা উৎস থেকে গোলযোগ হতে পারে, যেখানে পৌঁছে গেল সেখান থেকে গোলযোগ হতে পারে, গ্রাহকের কাছে থেকে গোলযোগ হতে পারে, বার্তা প্রেরণ এখান থেকেও কিন্তু গোলযোগ করতে পারে। তাহলে এই চারটা আমাদের যে আমরা বলছিলাম গোলযোগটা যে হয়, গোলযোগটা কোত্থেকে হতে পারে, এটা আমরা বলছিলাম এর আগে দেখছিলাম আমরা যে মাধ্যমে গোলযোগটা হয়। কিন্তু এখানে উনি ডিফ্লুয়ার মডেলে উনি বলছে যে গ্রাহকের কাছ থেকেও গোলযোগ হতে পারে, মূল লক্ষ্য থেকেও গোলযোগ হতে পারে, উৎস থেকেও গোলযোগ হতে পারে, এবং যিনি বার্তা প্রেরণ করবেন তার কাছ থেকেও গোলযোগ হতে পারে। এটা হলো ডিফ্লুয়ার মডেল। ওকলে গারপোথ মডেল, উনি বলছে যে এখানে একটা উৎস থাকবে, উৎস হলো যে কোথা থেকে তথ্যটি আসছে, উৎস মানে হলো কোথা থেকে তথ্যটি আসছে, এবং তথ্য থাকবে একটা, তথ্যের কি একটা বিষয়বস্তু থাকবে, সেই বিষয়বস্তু হলো যে যেটা বলতে হবে, যা যোগাযোগ করতে হবে, আর একটা মাধ্যম দিয়ে একটা পদ্ধতিতে, মাধ্যম হলো পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তথ্যটি প্রেরিত হবে, এবং একজন রিসিভার থাকবে বা গ্রাহক থাকবে, যেটাকে আমরা আমাদের ক্ষেত্রে গ্রাহক হলো কৃষক, যার কাছে তথ্যটি প্রেরিত হবে। এটা হলো ওকলে গারপোথের মডেল। যে কোনো যোগাযোগকারীকে এই চারটি উপাদান গুরুত্ব দিতে হবে, এর যে কোনো একটি উপাদান অনুপস্থিত যোগাযোগ অসম্পূর্ণ থেকে যায়। তাইলে আমরা যোগাযোগ যে পড়লাম, আমরা শেষ পর্যন্ত যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে করি সেটা হলো আমাদের এই মডেলটা এসএমসিআর মডেল, বার্লন মডেলকে আমরা এসএমসিআর মডেল নামে পরিচিত করি। এখানে চারটা উপাদান অবশ্যই থাকতে হবে: সোর্স, মেসেজ, চ্যানেল এবং রিসিভার। এই যে কোনো এক জায়গা থেকে আমাদের কি হতে পারে, একটা গোলযোগ হতে পারে, এটা চ্যানেলও হইতে পারে, সোর্সও হইতে পারে, মেসেজটা ভালো না হইতে পারে, মেসেজটা খারাপ হইতে পারে, আমার রিসিভার নাও নিতে পারে। যে কোনো এর মধ্যে একটা জিনিস হলো সেটা হলো গোলযোগ। আরেকটা জিনিস আমরা শিখছি সেটা হলো ফিডব্যাক। ফিডব্যাকটা কি, যে রিসিভার কি নিল, সে মেসেজটা দিতে পারলাম কিনা, সেটা আমরা এই সোর্স যিনি, এই মেসেজটা যে আমি রিসিভারকে দিলাম, সোর্স যিনি তিনি ভালোভাবে দিতে পারছেন কিনা সেটা জেনে নেওয়া। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। আমরা যোগাযোগ কাকে বলে, যোগাযোগকারীর বৈশিষ্ট্য কি, ভালো যোগাযোগ করতে হলে আমাদের কি করতে হবে, এবং যোগাযোগের বিভিন্ন মডেলগুলা আমরা আলোচনা করছি।